বায়ান্নর ভাষা আন্দোলন ও মহান একুশের চেতনা নিয়ে কিশোর উপযোগী গল্প। ইতল খানের বিতলামি। লেখা নাসরিন মুস্তাফা। ইতল খানকে তুমি চিনবে না, আমিও চিনি না, একালের কেউ চেনে না। তবে চেনে কে? চেনেন আমার দাদি। বলা ভালো চিনতেন। সেকালে অনেকেই নাকি চিনত। কেন চিনত কারণটা বললে ভালো লাগবে না, তবুও বলছি। কেননা আজকে চিতল খান, থুক্কু, ইতল খানের কথা বলতে বসেছি। কেন বলতে বসেছি? দাদির কথা মনে পড়ছে তাই। দাদি কেমন সুন্দর করে চিতল খান, থুক্কু, ইতল খানের কথা যে বলতেন। কেন বলতেন? ইতল খান যা সব বাজে বাজে কাজ করতো, না বলে কি করবেন? খুলেই বলি তোমাদের। দাদির তখন কিশোরী বয়স। পোস্তগোলাতে থাকা সব মানুষ কুলসুম বললেই চিনে ফেলতো তাকে। কুলসুমটা কে ভাবছ তো? কুলসুম আমার দাদির নাম। সেই কিশোরী দাদি। তখনও তো তাকে কেউ দাদি ডাকেনি। সবাই আদর করে ডাকতো কুলু, সুমু, কুলসি, কুলসুম, এরকম সব আদর আদর নাম। কেবল একজন, সেই ইতল খান নোংরা দাঁত দেখিয়ে খ্যাক খ্যাক করে হাসত। স্কুলে যাওয়ার সময় কুলসুমের সাথে দেখা হতো ইতল খানের। কুলসুম একা না, ওরা 10-12 জন ছেলে মেয়ে একসাথে স্কুলে যেত। হাতের লাঠি দিয়ে বাতাস কাটতে কাটতে বিতল খান, থুক্কু, ইতল খান ওদেরকে গালি দিত। বাঙ্গাল কো বাচ্চা বলতো। লেখাপড়া করে কোনো লাভ নেই, পাকিস্তানিদের চাকর বাকর হতে হবে, এসব কথা বলতো। ইতল খান পাকিস্তানি, পাকিস্তানি দারোগার বাড়ির দারোয়ান সে। কুলসুম একদিন বলেই বসলো, একদিন দেখবেন এই বাড়িতে আমি থাকবো, দারোগা তো আমিও হতে পারি। ইতল খানের একটুও ভালো লাগেনি সে কথা। বাঙ্গাল হবে পাকিস্তানিদের মালিক? এই ছোট মেয়ে এরকম কথা ভাবছে? ওর সাহস তো কম নয়। সেই থেকে ইতল খান কুলসুম আর ওর বন্ধুদের দেখলেই জাতা গালি দিত। মুখে আনা যায় না এমন গালি। রাস্তায় থাকা মানুষগুলো ভয়ে কিছু বলতো না। বাড়িতে বাবা মা বলতো, কোনো জবাব দিও না, দারোয়ানের কথায় দারোগা ধরে নিয়ে গেলে ভয়ানক বিপদ হবে। বন্ধুরাও বলতো, কাজ নেই কথা বলার, এইটুকু পথ পার হলেই তো বড় রাস্তা, ওখানে পা চালিয়ে উঠতে পারলেই হলো। গোল্লায় যাক শীতল খান, থুক্কু, ইতল খান। নামের শেষে খান নিয়ে ইতল খানের সে কি বড়ায়। কবে নাকি এক বাঙালি পথচারী এক বাড়ির ঠিকানা জানতে চেয়েছিল ইতলেরই কাছে। ঠিকানা জানতে চাইছে, ঠিকানা বলে দিলেই হয়, না জানলে বলে দাও জানি না। তা না করে ইতল খান আতলামি করে জানতে চায়, আপকা নাম? পথচারীর নাম জানা যেন খুব দরকার। পথচারী বাংলাতে বললেন, আমার নাম ওসমান খান। আপ পাকিস্তানি? না না, আমি বাঙালি। ইতল খান লাঠি মাটিতে ঠুকে হুঙ্কার দিয়ে উঠল, খান নাকি কেবল পাকিস্তানিদের সাথে মানায়, কোনো বাঙালি চাইলেই খান হতে পারে না। তাহলে নাকি খান ভেজাল হয়ে যাবে, তাতে নাকি এই হবে সেই হবে, দুনিয়া খানে খান হয়ে যাবে। কুলসুম বড় হয়ে যখন দাদি হয়ে গেলেন, তখন নাতিপুতি মানে এই আমাদের সামনে বলেছিলেন তাদের জীবনের একটা বড় অংশ এভাবেই কেটেছে। পাকিস্তানিরা উঠতে বসতে গায়ের জোরে শুনিয়ে দিয়েছে বাঙালিরা ভালো কোনো জাত নয়, পাকিস্তানিরা সাচ্চা মুসলমান, বড় বংশের সফেদ আদমি বলে বাঙালিরা পাকিস্তানিদের সেবা করার সুযোগ পেয়েছে, যার জন্য বাঙালিদের উচিত খুশি থাকা। গাদ্দার বাঙালি ভাত খায় বলে মাথা মোটা, তাই এই সুযোগের বরকত বোঝে না, খালি ত্যাদরামি করে। আমরা যখন এসব শুনি তখন পাকিস্তানিদের এই দেশে থাকার সুযোগই হয়নি। কুলসুমের সময়ের বাঙালিরা এমন দাবরানি দিয়েছে, খান খান, খানে খান, যত খান, আতি খান, পাতি খান, যান নিয়ে ছুটে পালিয়েছে পাকিস্তানি জমিনে। এখন ওখানে বসে বোমা বানায়, বোমা ফাটায়। তবে ইদানিং ওদের ভোতা মগজে বিষয়টা পরিষ্কার হয়েছে। বাংলাদেশ সব দিক দিয়ে পাকিস্তানকে খান খান করে এগিয়ে গেছে দেখে ওরা এখন কাঁদে আর বলে, কিউ হোগা গো ভাই লোগ। দাদি মুচকি হেসে বলেছিলেন, ঠেলায় পড়ে ইতল খানও স্বীকার করেছিল, শোন সে গল্প।
আমরা শুনতে শুরু করলাম। ইতল খানের ইত্রামি খুব বেড়ে গেল। পথের কুকুর বেড়াল দেখলেও লাঠি নিয়ে তেড়ে যেত। বলতো এগুলো বাঙ্গাল মুল্লুকের কুত্তা বিলাই, এদেরকে তার সহ্য হয় না। একবার লাঠি ছুঁড়ে মেরেছিল। যে কুকুরটার গায়ে লাগলো তার সারা গায়ে ঘা। বেচারার বয়সও হয়েছিল অনেক, জোরে হাঁটতে পারতো না। লাঠি দেখানোর পর ধীরেই সরে যাচ্ছিল। খ্যাপা পিতল খান টুকু ইতল খান মাস্তানি দেখিয়ে লাঠিটা ছুঁড়ে মারে কুকুরটার গায়ে। ব্যথায় কুই করে উঠে বসে পড়েছিল বেচারা। কুলসুম তখন স্কুলে যাচ্ছিল। ছুটে এসে কুকুরটাকে আগলে ধরে। ওর গায়ে যেন লাঠির বাড়ি আর না পড়ে। ইতল খানের পরের বাড়িটা পড়েছিল কুলসুমের পিঠে। একটুও শব্দ করেনি ও। কুকুরটাকে সাথে নিয়ে সরে আসে। ওষুধের দোকানে এনে কুকুরটার পিঠের ঘায়ে যখন মলম লাগাচ্ছিল, তখন কেন যেন মনে হলো ঠিক মানুষের মতো দীর্ঘশ্বাস ফেলল ও। মাথার উপর উঠছিল বেশ কয়েকটা কাক। ওরাও ঘটনার সাক্ষী। হঠাৎ ওরাও শুরু করলো কা কা করে ডাক। কুকুরটা চোখ কুচকে তাকালো ওই দিকে, যেদিকে দাঁড়িয়ে ইতল খান দারোয়ানগিরি করছিল। সবসময় যেমন করে, লাঠি বাতাসে কেটে হট যাও বলে, সেভাবেই বলছিল। হঠাৎ কুলসুম বড় হয়ে দাদি হওয়ার পরও নাকি ভুলতে পারেননি সেদিনের কথা। কানে ভাসে ইতল খানের গলার স্বর। হঠাৎ সে স্বর বদলে গিয়ে কুকুরের ঘেউ ঘেউ হয়ে গিয়েছিল। ঘটনা সত্য। ইতল খান কুকুরে তাকিয়ে থাকা চোখের সামনেই নিজের ভাষা হারিয়ে ফেলল। ঘেউ ঘেউ কুই কুই ছাড়া আর কিছুই বলতে পারছিল না। কুলসুমরা সে ভাষা বুঝতে না পারলেও কুকুরটা দিব্যি বুঝতে পারছিল। একদম মানুষের মতো কুকুরটার মুখে ঝুলছিল মুচকি হাসি। কখনো কখনো সে হাসি হয়ে ওঠে হা হা হা। এরপর থেকে ইতল খানের চারপাশে ভিড় বাড়ে কুকুরের। বেড়ালরাও যেত। মাথার উপর উঠত কাক। ইতল খান ঘেউ ঘেউ করতে করতে কখনো কখনো মিয়াও ভাষা বলতো, কখনো কা ভাষা। কিন্তু কিছুতেই নিজের ভাষা উর্দু আর বেরুতো না মুখ ফুটে। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। কুলসুমদের নাকি দেখলে তখন মায়াই লাগতো। মনে হতো আহা বেচারা, নিজের ভাষায় মনের কথা বলতে না পারার কষ্ট ও টের পাচ্ছে। এই কষ্ট কবে শেষ হবে কে জানে। আদৌ শেষ হবে কি না তাই বা কে জানে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই ঢাকায় এসেছিল পাকিস্তানের জাতির পিতা জিন্নাহ। ছাত্রদের সমাবেশে বলেছিল উর্দুই হবে পাকিস্তানের সব মানুষের ভাষা। বাঙালি ছাত্ররা একসাথে বলে উঠেছিল না। পাকিস্তানি পুলিশ দারোগারা মারমুখী হয়ে উঠল এরপর থেকে আরও বেশি করে। বাঙালিরা যতই বলছিল মায়ের ভাষা বাংলা চাই, ততই ওরা মারমুখ হয়। আর কুলসুমরা ভাবনায় পড়ে, ওরাও কি বাংলায় কথা বলতে পারবে না? তখন ওদের অবস্থাও যে ইতল খানের মতো হবে। ইতল খান যেমন ঘেউ ঘেউ করছে কুকুরের ভাষায়, মিয়াও করছে বেড়ালের ভাষায়, কা কা করছে কাকদের ভাষায়, ওরা তখন উর্দু হুক্কা হুয়া করবে। সর্বনাশ! কুকুরটা ততদিনে সেরে উঠেছিল। কুলসুমের সাথে ভাবছিল খুব। কুলসুম ওকে বাঁচিয়েছিল, ভোলেনি সুন্দর মিয়া। কে এই সুন্দর মিয়া? সেই কুকুরটা। কুলসুম একদিন ওকে পাউরুটি খাওয়াতে খাওয়াতে মনের দুঃখের কথা বলছিল। বাঙালিদের মহাবিপদ সে কথা জানাচ্ছিল। পথে ঘাটে মিছিল হচ্ছে, স্কুলের ছেলেমেয়েরাও প্রতিবাদ করছে। কুলসুম আর ওর বন্ধুরাও গেছে মিছিলে, রাত জেগে পোস্টার আঁকছে। সুন্দর মিয়া সেসব পোস্টারও দেখেছে। ও কতটুকু কি বুঝেছে কে জানে, তবে ইতল খানের সাথে ঘেউ ভাষাতে কিছু একটা বোধহয় বলেছিল। এরপর ইতল খান ঘেউ ঘেউ করতে করতে ঢুকে পড়েছিল এরকম এক গরম মিছিলে। কুলসুম তখন স্লোগান দিচ্ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, মায়ের ভাষা বাংলা চাই। পাকিস্তানি পুলিশ স্রেফ থ হয়ে গিয়েছিল সেদিন। ইতল খানকে গ্রেফতার করেছিল। ও বেচারা ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই বলতে পারেনি। পুলিশ ওকে পাগল ভেবেছিল। আচ্ছা মতো পিটিয়ে তবে ছেড়েছিল থানা থেকে। জ্বরে পুড়তে পুড়তে এসেছিল দারোগার বাড়িতে। মিছিলে গিয়েছিল বলে দারোগা ওকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। ও পড়েছিল রাস্তায়। সুন্দর মিয়া কুলসুমকে ডেকে এনেছিল বলে রক্ষা। পাড়ার সবাই মিলে লোকটাকে বাঁচিয়ে তোলে। সুস্থ হয়ে ওঠার পর ইতল খান মোটা রুটি দিয়ে ডালনা খেতে চেয়েছিল। ইতল খানের মায়ের হাতে ডালনা নাকি সেই রকম মজা। নিজের ভাষা ফিরে পেয়েছিল বলে এই তথ্য যখন জানাতে পারল, তখন ওর কী যে আনন্দ। চোখের পানি মুছে বলেছিল মায়ের কাছে যাবে ও। এরপর থেকে ইতল খানকে আর কেউ দেখেনি, সুন্দর মিয়াও না।
সেদিনে সেই কুলসুম আমাদের দাদি হওয়ার পর বলেছিলেন, যার যার ভাষা তার তার মুখে থাক। ইতল মিয়া বিষয়টা বুঝতে পেরেছিল বলেই ফিরে পেয়েছিল নিজের ভাষা। আমরা বাঙালিরাও বুঝেছিলাম, আর তাই তো বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলাম। ভাষাটা মুখে ছিল বলেই তো বুকে বাসা বেঁধেছিল স্বাধীনতার স্বপ্ন। স্বাধীন দেশ ছিনিয়ে নিতে একটু ভয়ও কি পেয়েছিলাম আমরা? দাদি এরপর সুর করে গান ধরেন, যার যার ভাষা তার তার থাক, সব ভাষা সব মুখে প্রাণ ফিরে পাক। বড় কঠিন গান? মোটেও না। বাংলা ভাষা ঠিকঠাক বলতে চাই, লিখতে চাই, বাংলা ভাষায় দিন কাটাতে চাই। দাদির গানে এমন স্বপ্নই তো খেলছিল প্রজাপতির মতো, তাই না?